নমস্কার সবাইকে। এখন বিকালের ক্লাসে, ঠিক আছে, তোমাদের এটা হচ্ছে ক্লাস নম্বর 4। তো যতদূর হয়েছিল তারপরের থেকে আমি টপিকগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা নিজের পিডিএফ একবার বের করে নেবে, তারপর দেখে নেবে, আশা করছি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে ভারতের কিছু কিছু রাজ্যের, কিছু কিছু নয়, ম্যাক্সিমাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল জানতে হবে, ঠিক আছে। অনেক সময় ইন্টারভিউতে এই প্রশ্নগুলো হঠাৎ করে দেই। তো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুখবিন্দর সিং এবং রাজ্যপাল হচ্ছে সুখশিব প্রতাপ শুক্লা, ঠিক আছে। আচ্ছা, প্রতাপ শুক্লা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন এবং রাজ্যপাল হচ্ছে সন্তোষ গ্যাংওয়ার, ঠিক আছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছে সিদ্ধরামাইয়া এবং রাজ্যপাল হচ্ছে থাওয়ারচাঁদ গেহলত, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজওয়ান এবং রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, ঠিক আছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব এবং রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, ঠিক আছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিস, রাজ্যপাল আচার্য দেব ব্রত, ঠিক আছে। সংযুক্তভাবে রয়েছে, পুরোপুরি নয়, কিন্তু কাজ করে চলেছেন তিনি এখন। মণিপুরের মুখ্যমন্ত্রী, আচ্ছা, ওখানে এখন বর্তমানে কোনো সিএম নেই, ঠিক আছে। সেখানে প্রেসিডেন্ট রুল চলছে, রাষ্ট্রপতি শাসন। রাজ্যপাল হচ্ছে অজয় কুমার ভল্লা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কঙ্কাল স্যাংমা, ঠিক আছে। আর রাজ্যপাল হচ্ছে CH বিজয়া শঙ্কর। মিজোরামের মুখ্যমন্ত্রী PU লালদুহমা এবং রাজ্যপাল হচ্ছে ভিকে সিং। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও আর রাজ্যপাল হচ্ছে অজয় কুমার ভল্লা। ইনিও সংযুক্তভাবে রয়েছে, ঠিক আছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল হচ্ছেন কম্ভাপতি হরিবাবু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগৎ সিং মান, জানি আমরা, এটা হচ্ছে আম আদমি পার্টি। আর রাজ্যপাল হচ্ছে গোলাবচাঁদ কাটারিয়া, ঠিক আছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আর রাজ্যপাল হচ্ছে হরিভাউ কিষুনরাও ভগৌড়ে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাং, রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন, রাজ্যপাল RN রবি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, রাজ্যপাল হচ্ছে জিষ্ণুদেব বর্মা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আর রাজ্যপাল হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি। দেখো, রাজ্যপাল ভারতের যে কোনো রাজ্যের হতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী ম্যাক্সিমাম নিজের রাজ্য থেকেই হয়, ঠিক আছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবাই আমরা জানি, যোগী আদিত্যনাথ, আর রাজ্যপাল হচ্ছে আনন্দীবেন প্যাটেল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হচ্ছে গুরমিত সিং। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রীমতী মাননীয় মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল হচ্ছে CV আনন্দ বোস। আচ্ছা, এরপর এইগুলো হলো তোমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি, ঠিক আছে। আমি সরাসরি PDF থেকে যে বুক দিয়েছিলাম তোমাদেরকে, PDF বুক, ঠিক আছে, সেখান থেকে আমি এগুলো করছি। আর একটা কথা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, ইন্টারভিউ এর মধ্যেই হবে, ঠিক আছে। কিছু কিছু টপিক আমি অ্যাড করিনি, সেটা ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো, তার জন্য আমি অ্যাড করিনি। অযথা আমি বুকটাকে বড় করতে চাইনি, ঠিক আছে। আচ্ছা, এরপর যে টপিকটা হচ্ছে আন্তর্জাতিক বড় কোম্পানির সিওগুলো, ঠিক আছে, কি কি রয়েছে। যেমন অ্যাপেল, ঠিক আছে। অ্যাপেল কোম্পানির জানতেই হবে, একটা বিশাল বড় কোম্পানি। আমরা অনেক সময় অ্যাপেলের মোবাইল ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, ঠিক আছে। তো অ্যাপেলের CEO হচ্ছে টিম কুক। মাইক্রোসফটের সত্য নাদেলা, একমাত্র ভারতীয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, অনেক সময় জিজ্ঞেস করে দিই। গুগলের সুন্দর পিচাই। টেসলা এলন মাস্ক। অ্যামাজন অ্যান্ডি জেসি। মেটা মার্ক জুকারবার্গ, সবাই ইউজ করি এখন। স্টারবাকস ব্রিয়ান নিকল। IBM অরবিন্দ কৃষ্ণা।
ঠিক আছে। ইনভিডিয়া, জনসন হুয়াং, অ্যাডব, অ্যাডব একটা পিডিএফ রিডার, ঠিক আছে। অ্যাডব শান্তনু নারায়ণ, ভারতীয় ওই নিয়ম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোকোকোলা, হয়তো এটা ইউজ হয় না এখন, অনেকটাই ব্যান্ড হয়ে গেছে। জেমস কুইন্সে, নাইকে রয়েছে জন ডোনাহো, ঠিক আছে। ওয়ালমার্টে রয়েছে ডুয়ং ম্যাকমিলান। আচ্ছা, এরপর ভারতের বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলো মাথায় রাখতেই হবে, উপায় নেই। টাটা গ্রুপ, এন চন্দ্রশেখরন, ইনফোসিস সলিল পারিক, উইপ্রো শ্রীনিবাস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানি, সবাই জানতে হবে, উপায় নেই, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। HCL টেকনোলজিস, সি বিজয় কুমার। আচ্ছা, এগুলো হলো বিভিন্ন কোম্পানি, ঠিক আছে। আমি বুকে দেখবে কোথা থেকে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমাদের কিছু কিছু মৌলিক ভৌত রাশি রয়েছে যেগুলো জানতেই হবে, এগুলো কোনো উপায় নেই, ঠিক আছে। কী কী হয়েছে বা কী কী রয়েছে? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল এর একক, আলোক তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, বিভিন্ন উৎপন্ন ভৌত রাশি যেমন ক্ষেত্রফল বর্গমিটার, আয়তন ঘনমিটার, ব্যাগ মিটার পার সেকেন্ড, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, বল নিউটন, কাজ বা শক্তি হচ্ছে জুল, ক্ষমতা ওয়াট, চাপ পাস্কাল, ঘনত্ব কিলোগ্রাম বা ঘনমিটার, তড়িৎ আধান কুলম্ব, তড়িৎ বিভব ভোল্ট, রোধ ওহম, ফ্রিকোয়েন্সি হার্জ। এগুলো মোটামুটি জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তুমি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভর্তি হতে চাচ্ছ, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে তোমাকে জানতেই হবে, এটা নিয়ে উপায় নেই। আমি তোমাদেরকে অনেক সময় ইন্টারভিউ নেওয়ার সময় ম্যাক্সিমামকেই র্যাঙ্ক নিয়ে জিজ্ঞেস করেছি, র্যাঙ্কটা জানতেই হবে, ঠিক আছে। অনেক সময় এটা জিজ্ঞেস করেই দিই। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মূল পরিচিতি কিছুটা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের হোম গৃহ বিভাগের অধীনে পরিচালিত হয়। আমাদের যে স্যালারিটা পেসলিপ দেয় সেটা হোম, ঠিক আছে, হোম সেক্রেটারি। এই পুলিশ বাহিনী মূলত আইন প্রয়োগ, জননিরাপত্তা, অপরাধ তদন্ত ও সারা রাজ্যে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করে, ঠিক আছে। সদর দপ্তর আমরা জানি ভবানী ভবন আলিপুরে অবস্থিত। সাংগঠনিক এবং প্রশাসনিক কাঠামো কী কী রয়েছে না, পশ্চিমবঙ্গ পুলিশের কাঠামো খুবই হায়ারার্কিক্যাল, ঠিক আছে, মানে স্তর ভিত্তিক র্যাঙ্ক অনুযায়ী। যেমন সব থেকে শীর্ষ পর্যায়ে যিনি থাকেন তিনি হচ্ছেন ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। অনেকেই জানো, ঠিক আছে, এটা আমি অনেকবার জিজ্ঞেস করেছি, তোমাদেরকে বলেও দিয়েছি, ঠিক আছে। উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, যেমন এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি, ঠিক আছে। এর নিচে যিনি থাকেন তিনি হচ্ছেন ইন্সপেক্টর জেনারেল। তার নিচে যিনি থাকেন তিনি হচ্ছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। তার নিচে যিনি থাকেন, এটা আমাদের পশ্চিমবঙ্গে নেই কিন্তু আলাদা রাজ্যে রয়েছে, এসএসপি, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। তারপর রয়েছেন তিনি হচ্ছেন এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি মানে র্যাঙ্কগুলো বললাম, এনারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিযুক্ত থাকেন, ঠিক আছে। ক্ষেত্রভিত্তিক পর্যায়ে নিয়ে জেলার পর মানে এগুলো হচ্ছে রাজ্য হিসাবে, ঠিক আছে। মানে পুরো রাজ্যের বেসিসে এরা কাজ করেন, এনারা পুরো রাজ্যের বেসিসে কাজ করেন এবং এরপর যেগুলো হচ্ছে সেগুলো একটা নির্দিষ্ট জেলার উপর কাজ করেন। যেমন হচ্ছে ডেপুটি এসপি বা অ্যাসিস্ট্যান্ট এসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, দেন কনস্টেবল বা লেডি কনস্টেবল, ঠিক আছে। লেডি কনস্টেবল না বললেও হবে, কনস্টেবল। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের র্যাঙ্কগুলো, ঠিক আছে। এইগুলো মাথায় রাখবে, এদের কাজই হচ্ছে এই যে অফিসারগুলো বললাম, ইন্সপেক্টর, ডেপুটি এসপি, অ্যাসিস্ট্যান্ট এসপি,
এদের কাজ হচ্ছে এরা আইন প্রয়োগ করতে পারেন। কনস্টেবল কিন্তু আইন প্রয়োগ করতে পারবে না। কনস্টেবলের উপরে যেসব অফিসারগুলো থাকেন, এএসআই হলেও তিনি পারেন আইন প্রয়োগ করতে, ঠিক আছে। থানার দায়িত্বে থাকেন এসআই বা ইন্সপেক্টর, অভিযানের নেতৃত্ব দেন, সাধারণ নিরাপত্তা সেবা প্রদান, সব কিছু করতে পারেন এনারা। আচ্ছা, সরকারি এবং আইপিএস অফিসারদের মিশ্রিত সিস্টেমে পুলিশ পরিচালিত হয়, যেখানে উচ্চপদে আইপিএস ক্যাডারের অফিসার এবং নিচের স্তরে রাজ্য পুলিশ কর্মীরা থাকেন। যেমন আমরা কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ঠিক আছে। ভূমিকা ও দায়িত্ব। পশ্চিমবঙ্গ পুলিশের মূল কাজগুলি কী কী রয়েছে না, আইন প্রয়োগ এবং শৃঙ্খলা রক্ষা করা। একটু যদি ভালোভাবে গভীরভাবে বলতে যাও, রাস্তায় জনসাধারণের নিরাপত্তা, জনসমাবেশে নিয়ন্ত্রণ ও আইন ভাঙা প্রতিহত করা, ঠিক আছে। অপরাধ তদন্ত, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অপরাধমূলক তদন্ত করি, ঠিক আছে। থানায় ভর্তি ও অভিযোগ অনুসন্ধান, প্রমাণ সংগ্রহ করে আদালতে সামিল পরিচালনা করা, অপরাধ প্রতিরোধ, পেট্রোলিং, কমিউনিটি যোগাযোগ, নিরাপত্তা পরিকল্পনা তৈরি করে অপরাধকে কমানো। আচ্ছা, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ, ঠিক আছে। মাথায় রাখবে, শর্ট করে বলতে যাবে, ইন্টারভিউ হচ্ছে, তুমি তো সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দিচ্ছ না, কনস্টেবলের ইন্টারভিউ দিচ্ছ, তোমার প্রতিটা উত্তর যেন স্মার্টলি ভাবে 40 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। এরপর পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিট রয়েছে। ইউনিটগুলো কী কী না, প্রথম যে ইউনিটটা আছে সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সুনির্দিষ্ট অপরাধ তদন্ত করা। ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তামূলক কাজ এনারা করে থাকেন, ঠিক আছে। কালকে একজনকে ইন্টারভিউ সময় জিজ্ঞেস করেছিলাম যে তুমি ধরো কোথাও ডিউটি করছো এবং সেখানে কোনো কারণে ট্রাফিক জ্যাম লেগে গেছে এবং একজন ভিআইপি সেখানে এসে পৌঁছেছেন এবং সেই সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স গাড়ি চলে এসেছে, তাহলে তোমার পুলিশ হিসাবে দায়িত্ব কী থাকবে না, প্রথমে আমি অ্যাম্বুলেন্সটাকে সরাবো, মানে রাস্তা করে দেবো, তারপর আমি যে ভিআইপি থাকবেন ওনাকে যাওয়ার জায়গা করে দেবো, তারপর বাকি ট্রাফিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবো, ঠিক আছে। ওমেন্স পুলিশ স্টেশন, মহিলাদের বিরুদ্ধে সংহিতার ক্ষেত্রে সহায়তা। স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে, যেমন সংগঠিত অপরাধ ও সন্ত্রাস মোকাবিলা। সমাজ ও জনসভা রয়েছে, সাহায্য কেন্দ্র, নিরাপত্তা সেবা, কমিউনিটি অনুষ্ঠান ইত্যাদি পরিচালনা করা। ভূগোল ভিত্তিক ইউনিট ও কমিশনার রয়েছে, ঠিক আছে। মানে মেন কথা হচ্ছে কমিশনারেট, পশ্চিমবঙ্গ পুলিশের যে কমিশনারগুলো রয়েছে সেগুলো জানতে হবে, ঠিক আছে। কী কী রয়েছে না, সবথেকে বড় কমিশনার যেটা হলো সেটা হচ্ছে কলকাতা পুলিশ, হাওড়া সিটি পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, চন্দননগর, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, ঠিক আছে। সব থেকে যদি জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে কলকাতা পুলিশের কমিশনারেট, ঠিক আছে। এখানে আলাদা কমিশনারেট পশ্চিমবঙ্গ পুলিশের বাইরে হলেও সমন্বিত কাজে অংশগ্রহণ করে, ঠিক আছে। কলকাতা পুলিশের ভূমিকা বিশাল বড়। এরপর হচ্ছে কর্মী সংখ্যা নিয়ে কোনো জিজ্ঞেস করবে না, কিন্তু একটা সবথেকে বড় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা হচ্ছে মোটো, আমরা সাহসিকতার সঙ্গে যত্ন নিই, সাহসিকতার সঙ্গে যত্ন নিই, এর ইংলিশটা হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, ঠিক আছে। জিজ্ঞেস করতেই পারে যে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি না, উই কেয়ার উই ডেয়ার। এটি তাদের সাহসিকতা এবং সমাজ জনসেবামূলক মানসিকতার প্রতিফলন, যা সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান এবং সমাজে শান্তি বজায় রাখার অঙ্গীকার করে, ঠিক আছে। মূল মোটো আবার বলে দিচ্ছি, উই কেয়ার উই ডেয়ার, ঠিক আছে। অর্থাৎ আমরা সাহসিকতার সঙ্গে যত্ন নিই। এর লক্ষ্য কি না, জীবন রক্ষা ও সমাজকে সুরক্ষিত রাখা। নেক্সট যেটা স্লোগান হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গ পুলিশ স্লোগান। কিসের জন্য না, রাস্তাঘাটে আমাদের অনেক সময় আমরা বাইক স্ট্যান্ডবাজি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলি, তার জন্য এটা একটা স্লোগান, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তার নাম হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, যা পথ দুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো বেপরোয়া ও অসাবধানী ড্রাইভিং বন্ধ করে
ট্রাফিক নিয়ম মেনে ধীরে সুস্থে ও নিরাপদে গাড়ি চালিয়ে নিজের ও অন্য জীবন বাঁচানো, ঠিক আছে? নিজে মরলেও অন্যকেও সঙ্গে নিয়ে যেতে পারবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, তার জন্য এটাই হচ্ছে মেন স্লোগান, সেফ ড্রাইভ সেভ লাইফ, নিজে বাঁচো অন্যকেও বাঁচাও, ঠিক আছে? মূল বিষয়বস্তু হচ্ছে এর পথ দুর্ঘটনা এবং মৃত্যুর হার কমানো স্বাভাবিকভাবেই, নিরাপদ ড্রাইভিং অভ্যাস তৈরি করা এবং সকল পথচারীর নিরাপত্তা সুনিশ্চিত করা। শুরু হয়েছিল 2016 সালের 8ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় দ্বারা, ঠিক আছে? কার্যক্রম কি হচ্ছে না, হেলমেট পরা, সিট বেল্ট বাঁধা, গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করা, আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, ঠিক আছে? ট্রাফিক সিগন্যাল অনুসরণ করা, পথচারীদের প্রতি সজাগ থাকা, এইসব বিষয়ে প্রচার চালানো হচ্ছে, ঠিক আছে? বা প্রচার চালানো উচিত। উচিত কি এটা করছে পশ্চিমবঙ্গ পুলিশ, ঠিক আছে? তোমাদের এটা ভালোভাবে জেনে যেতে হবে। স্লোগান হচ্ছে ধীরে গাড়ি চালান, জীবন বাঁচান, সেফ ড্রাইভ সেভ লাইফ বা স্লো ড্রাইভ সেভ লাইফ, এর মতো বার্তা প্রচার করা, যা বোঝায় যে সাবধানে গাড়ি চালালে পরিবার সুরক্ষিত থাকে। আচ্ছা, রিসেন্টলি কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, বিশাল বড় কন্ট্রোভার্সি, যেটা হচ্ছে আরাবল্লী পর্বতকে নিয়ে, ঠিক আছে? ওখানে শিল্প কারখানা স্থাপনের ব্যাপারে যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, জিজ্ঞেস করতে পারে, ভালোভাবে শুনে নাও এবং মুখস্থ করে নিজের মনের মতো তৈরি থাকো, ঠিক আছে? আমি এটা ভালোভাবে সবাইকে পার্সোনালি জিজ্ঞেস করবো, চিন্তা করো না। আরাবল্লী পর্বতের কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জায়গাটা রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং গুজরাটের বিশাল এলাকা জুড়ে অবস্থিত। মরুভূমির বিস্তার রোধ, ভূগর্ভস্থ জল সংরক্ষণ, জীববৈচিত্র্য ও দিল্লি এনসিআর অঞ্চলে বায়ুমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মূল বিতর্কের কারণগুলি কী কী না, মূল বিতর্কের কারণগুলি হচ্ছে পর্বত বনাম অরণ্য সংজ্ঞা নিয়ে বিতর্ক, ঠিক আছে? পর্বত বনাম অরণ্য সংজ্ঞা নিয়ে বিতর্ক হচ্ছে কেন না, অনেক এলাকায় আরাবল্লীর অংশকে সরকারিভাবে বন হিসেবে নথিভুক্ত করা হয়নি, ফলে এসব এলাকায় নির্মাণ ও খননের অনুমতি দেওয়া সহজ হয়েছে। পরিবেশবিদদের দাবি, নথিভুক্ত না হলেও এগুলো পরিবেশগতভাবে বনভূমির মতোই গুরুত্বপূর্ণ। খনন বিতর্ক, আরাবল্লীতে দীর্ঘদিন ধরে পাথর ও খনিজ উত্তোলন হয়েছে, এতে পাহাড় কেটে ফেলা, বন ধ্বংস করা, জলস্তর নেমে যাওয়া ও ধুলো ধূসন বেড়ে চলেছে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বহুবার খননে নিষেধাজ্ঞা জারি করেছে, তবু অবৈধ খননের অভিযোগ ওঠে। যেটা হচ্ছে নগরায়ন এবং রিয়েল এস্টেট, সব থেকে বড় প্রবলেম এখন হচ্ছে রিয়েল এস্টেট, ঠিক আছে? এটা বলার আগে একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? দিল্লি এনসিআর অঞ্চলে জমির দাম বেশি হওয়ায় আরাবল্লীর এলাকায় ফার্ম হাউস, রিসোর্ট, আবাসন প্রকল্প গড়ে উঠেছে। পরিবেশবাদীরা বলেন এতে প্রাকৃতিক পাহাড়ি বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। সরকারি বনাম পরিবেশবাদী সংগঠন, পয়েন্ট নম্বর 4, সরকার বনাম পরিবেশবাদী সংগঠন। কিছু রাজ্য সরকার উন্নয়নের স্বার্থে আইন শিথিল করতে চেয়েছে, পরিবেশবাদী ও নাগরিক সংগঠনগুলো আদালতের মাধ্যমে এর বিরোধিতা করেছে, ঠিক আছে? আদালতের ভূমিকা কি না, সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বারবার বলেছে আরাবল্লী একটি ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন, মাথায় রাখবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আরাবল্লী একটি ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন, নির্বিচারে খনন ও নির্মাণ বন্ধ করতেই হবে, উপায় নেই। তবে এগুলো অনেক তর্ক বিতর্ক রয়েছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে না এগুলো নিয়ে বেশি তোমাদের বলা উচিত। মেন পয়েন্ট বলবে যে আরাবল্লী পর্বত একটি ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন, তো আমার মনে হয় স্যার ব্যক্তিগতভাবে সেখানে পরিবেশ যাতে বজায় রাখবে সেরকম অবস্থা থাকাই ভালো, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে অনেক সময় আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আজকে এতটা থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে বাকিগুলো আলোচনা করে দেবো। আর ক্লাস শেষ হতে মনে হয় আর 2টি ক্লাস লাগবে, কিন্তু চিন্তা করো না, তোমাদের আমি যখন বলেছি এই বুক থেকে ইন্টারভিউ হবে, একদম তোমরা যাতে মিলিয়ে নেবে, ঠিক আছে? যখন ইন্টারভিউ হয়ে যাবে সবার ভালোভাবে মিলিয়ে নেবে যে আমি টপিকগুলো কেন এরকম টপিক দিয়েছি এবং বারবার কেন বলেছিলাম যে এর মধ্যে থাকবো, ঠিক আছে? এটা ইন্টারভিউ না দিলে বুঝতে পারবে না, যখন তোমাদের অফিসিয়াল ইন্টারভিউ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে আমি কেন এই টপিকগুলো অ্যাড করেছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, সকালে ক্লাসেও বললাম যে শুধু তথ্য জানলে হবে না, আমরা হয়তো অনেক তথ্য জানি। দেখো, তুমি রিটেন এক্সাম পাস করেছো মানে তুমি অনেক তথ্য জানো, সেই তথ্যগুলো বাস্তবে ইন্টারভিউর সামনে মুখের এক্সপ্রেশন ভালো রেখে, বডি ল্যাঙ্গুয়েজ ভালো রেখে
মনের সাহস দূর করে সেখানে হঠাৎ করে তুমি বলতে পারবে না, এর জন্য প্রচুর মক ইন্টারভিউ লাগবে। মোটামুটি ভালো করে মক ইন্টারভিউ দিলে সেগুলো 4 থেকে 5টা মকের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা গ্রুপে আছো আমি বারবার বলেছি কিন্তু এরকম ভুল করো না। তোমাদের ইতিহাসে এটা, তোমাদের এই রিক্রুটমেন্টটা ইতিহাস হয়ে থাকবে যে এত তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং জয়েনিং হয়ে যাবে, তোমরা কল্পনাও করতে পারো না, ঠিক আছে? তোমাদেরটা আমি বলে দিয়েছি যে কবে থেকে কী হবে। তো সময় নষ্ট করো না, নিজের মক ভালো করে দাও এবং নিজেকে ডেভেলপ করো। আমি অবশ্যই ভুলগুলো ধরে শুরু করে দিয়েছি এবং আরও ভুল ধরিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা নিয়ে অযথা চিন্তা করো না, নোটসগুলো বারবার পড়ো এবং আমি আরেকবার বলছি, মক দাও, ঠিক আছে? মক না দিলে কিন্তু নিজেকে কখনো ভালোভাবে গ্রো করতে পারবে না। ইন্টারভিউটা লাস্ট অপশান, 1 মাসের মধ্যে জয়েনিং হয়ে যাবে। মক দিয়ে নিজেকে ভালোভাবে তৈরি করো না, ঠিক আছে? নতুন যদি কেউ থাকো তাহলে 6297186616 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ইন্টারভিউ বুক দিয়ে দেবো, ঠিক আছে? তো সবাইকে নমস্কার, জয় হিন্দ।